তারেক রহমান আসলে কেন গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানেন, এটি একটি দিক। আর হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার এই গণভোটের প্রচারণা নিয়ে মুখোমুখি অবস্থানে। প্রথমত হলো মাসুদ ভাই ভদ্রতা বজায় রেখে যতটুকু বলার সম্ভব তিনি বলেছেন। তারেক রহমান সাহেব তাকে খুবই মান্যগণ্য করেন, তার কথার মূল্য দেন। তো এই জন্য মুখে যতটুকু রাখা দরকার। কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে এই নির্বাচনের এই সময়টিতে তার এই ধরনের কথাটা বলা একেবারে অনুচিত, একেবারে অনুচিত। এর কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন এরা অরাজনৈতিক শক্তি, কতদিন টিকবেন বলা যাচ্ছে না। কিন্তু তারা চলে গেলে আর দ্বিতীয়বার তাদের প্রত্যাবর্তন হবে না। কিন্তু দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা বারে 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 ফিরে আসবে। আওয়ামী লীগ ছিল না এক সময়, ফিরে এসেছে। আওয়ামী লীগ চলে গেছে, আবার ফিরে আসবে নিশ্চিতভাবে। তারেক রহমান সাহেব চ্ছিলেন না 17 বছর, তিনি এসেছেন। কিন্তু এখন যারা আছেন, আলী রিজা সাহেব বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হন, যখন হন, দেয়ার ইজ নো চান্স ফিরে আসার জন্য। তাহলে একটা জিনিস দেখুন যে সুপিরিয়র কখনো ইনফেরিয়র দ্বারা প্রতিস্থাপিত হতে পারেন না। এখানে দ্য পলিটিশিয়ান, রাজনীতিতে যারা আছেন বাংলাদেশে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, তারা সবাই বাংলাদেশের রাজনীতিতে পার্মানেন্ট পিলার। তো সেক্ষেত্রে তারা সরকারের যে সকল কর্তা ব্যক্তি বলার চেষ্টা করছেন, হায়ের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, যারা ভোটের বিপক্ষে বলবেন তারা ফ্যাসিবাদ বা স্বৈরাচারের দোসর। আর এটা দেখে তারেক রহমান সাহেবের মতো একজন জাতীয় নেতা এই মুহূর্তে বলা হচ্ছে যে তার একটা ব্রুট মেজরিটি পাবে ভোট হলে, তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী। তো কাজেই তার ব্যাকবোন, তার স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তাচেতনা, কথাবার্তা, এই বিষয়গুলো দ্বারা জনগণ বিভ্রান্ত হওয়া চলবে না। বাস্তবতা হলো তার দলের 100% ভোটার এবং প্রার্থী তারা মনে করছেন যে ভোট নাতে যাওয়া উচিত। তারা মনে করছেন যে এরকম আনা ভোটের কোনো বিধানই থাকা উচিত ছিল না, যেটা মাসুদ ভাই বললেন। এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ত্রিমাত্রিক জটিলতা, একটি সাংবিধানিক সংসদ যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এইটার কথা বলা হচ্ছে। জনগণ এখন পর্যন্ত ভোটের ময়দানে এই পুরো জিনিসটা তারা জানেই না, বুঝি না। যারা ভোট দিবেন, যাদেরকে ভোট দিবেন, তারা ধরে নিয়েছেন যে এরা কেবলই মাত্র অতীতের সংসদ সদস্যের মতো নির্বাচিত হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, এলাকার উন্নয়ন করবেন। কিন্তু তাদেরকে যে 6 মাস বসে এই সংবিধান রচনা, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন এটা করতে হবে, যারা ভোটার তারা তো সেটা জানছেন না। তাহলে কি হলো, ভোটারের সঙ্গে যারা ভোট দিচ্ছেন তারা এবং যারা ভোট চাচ্ছেন তারা এবং যারা আয়োজন করছেন, একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই ধরনের ফাঁকিবাজি, এই ধরনের ভেলকিবাজি রাজনীতিতে এটা হয় না। রাজনীতিগুলো হজম করতে পারে না কোনো অবস্থায়। রাজনীতি মানে ভেরি স্ট্রেট করতে যাবেন, 2 নম্বরই করতে যাবেন, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে যাবেন, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন এবং পতনের দ্বার প্রান্তে চলে যাবেন। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের এই মুহূর্তে তার এই বিষয়টি, হানা ভোটের বিষয়টি তার স্কেপ করে যাওয়া উচিত ছিল। পাতে গেলে ভালো করতেন। আর যদি তার বলা প্রয়োজন মনে করতে, তিনি বলতেন যে আপনাদের যেটা বিবেচনা প্রসূত মনে হয় তাহলে এটা ভালো হয়, হার পক্ষে হলে হা দিবেন, না পক্ষে হলে না দেবেন, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। সরকার যেহেতু এটা চাচ্ছে, এখন মোস্ট জাস্টিফাইড হতো। আর ওনার জায়গায় যদি আমি হতাম, আমি ডাইরেক্ট বলতাম যে আমি ব্যক্তিগতভাবে না ভোট দেব। জি, আজকে ইনোভেশন কনসাল্টিং এর যে জরিপটা এরই মধ্যে দেখেছেন যে সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে, তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন 47% মানুষ মনে করেন। আর একটা শফিকুর রহমানের পক্ষে মতামত এসেছে 22.5%। এটি কি বিশ্বাসযোগ্য কোনো কিছু মনে হচ্ছে? মানে এখানে হয় কি, বিশ্বাসযোগ্য তো আপনার আমার দরকার নেই, যারা করছেন তাদের কাছে বিশ্বাসযোগ্য হলেই হলো। এখানে গত 17 মাস ধরে অনেকগুলো, যাদেরকে আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দালাল এবং ফড়িয়া হিসেবে বলেছেন, যে আমাদের এই সমাজে অদ্ভুত অদ্ভুত দালাল এবং ফড়িয়া গত 17 মাসে তৈরি হয়েছে। মানব পাচার, মন্ত্রীর পাচার, রাজনীতি পাচার, এমপি পাচার থেকে শুরু করে পাচারের ক্ষেত্রে যেটা দালাল ফড়িয়া চক্র তৈরি হয়েছে, এটা আমাদের এই বাংলাদেশে এত হাই লেভেলের ছিল না, যে একটা পররাষ্ট্রমন্ত্রীকে, একটা মন্ত্রীকে এয়ারপোর্ট দিয়ে বা অন্য একটা জায়গা দিয়ে গ্রিন চ্যানেলে তাকে পাচার করা যায় শত শত কোটি টাকার বিনিময়ে। এই জিনিসটা ছিল না। তদ্রূপ এই নির্বাচনের আগে কখনো তারেক রহমান সাহেবকে গাছে তুলে একেবারে বিরাট জরিপ করা হলো, তিনিই প্রধানমন্ত্রী।
আবার 2 দিন পরে দেখা গেল আরও একটা যাকে মানে জরিপ তৈরি করা হলো, যেখানে ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো যে একেবারে তিনি 19-20 তারেক রহমানের সাথে 19-20 এই অবস্থার মধ্যে আছেন, একটু ধাক্কা দিলেই তিনি প্রধানমন্ত্রী হতেন। আমাদের এই সময়টার মধ্যে দেখা গেল যে রাজনীতিবিদদের মধ্যে বিদেশি গণমাধ্যম, বড় বড় গণমাধ্যম সেখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য তারা যেভাবে ছুটোছুটি করছে এবং যেটাকে মনে করছে যে বিদেশে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারলেই তারা যে ইংরেজিতে কথা বলতে পারেন, তারা যে বিদেশিদের সঙ্গে স্টাইল করে ভালো পোশাক আশাক করে তাদেরকে ইমপ্রেস করে বিশ্বের নাম করা পত্রিকায় মানে তারা প্রচ্ছদে মানে মডেল হতে পারেন, এই যে একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, এটা অতি পূর্বে কখনো ছিল না। তাহলে এই যে যে জিনিসগুলো হচ্ছে, আমাদের যে প্রচলিত রাজনীতি, ভোট দিবে জনগণ, ভোট দিবেন বিএনপির যারা নেতাকর্মী, ভোট দিবেন জামাতের যারা নেতাকর্মী, এখানে যারা আছেন এখানে প্রচার প্রপাগান্ডায় খুব বেশি পরিবর্তন হবে না। যারা জামাতের লোকজন তারা কেউ বিএনপিতে ভোট দেবেন না, যারা বিএনপির লোকজন তারা কেউ জামাতে ভোট দেবেন, ইট ইজ সেটেলড। বাকি যে জিনিসগুলো আছে সেটা হলো ম্যাটিকুলাস ডিজাইনে, ওই যে জিনিসগুলো বলা হচ্ছে যে 15 লক্ষ বা 20 লক্ষ ভোট ঢাকা শহরে আনা হয়েছে, 20 লক্ষ ভোট, তারপর শেষে ম্যাটিকুলাস ডিজাইনে কাউকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রবাসী ভোটদেরকে নিয়ে কারসাজি হচ্ছে, ব্যালট পেপারগুলো ছাপা হয়েছে, বোরকা বানানো হয়েছে 2 কোটি, ওইটার ভিতর দিয়ে 3-5 জন 6 জন করে এক একজনের পকেটে করে জাল ভোট নিয়ে ভিতরে নিয়ে ঢুকিয়ে দিবে, এই যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে, এইগুলোর ব্যাপারে কার্যকর জনসচেতনতা তৈরি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেই কেবলই মাত্র জনগণ যেটা দিতে চায় তারাই দিবে। আর আরেকটা বিষয় রনি ভাই, আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, এই যে রনি ভাই শেষের যেই কথাগুলো বললেন যে 15 লাখ থেকে 20 লাখ ভোটার বাংলাদেশ ঢাকা শহরে ট্রান্সফার করা হয়েছে, এই ধরনের আমরা পত্রপত্রিকায় দেখি, এটির কি আসলে বাস্তবতা আছে? আমি বলতে পারবো না, যেহেতু বলা বলি হচ্ছে, কিছু বাস্তবতা থাকতেও পারে, লোকজন একদম হাওয়ার উপরে বলবে এটাও তো ঠিক না। বাট আমার কাছে কোনো তথ্য নাই, আমি ঠিক বলতে পারবো না। আমি শুনেছি, আমিও শুনেছি, এখন হতেও পারে নাও হতে পারে, আমি জানি না। তবে এটা জামাতের এই ধরনের প্র্যাকটিস আগেও ছিল। নিজামী সাহেব যখন ইলেকশন করছেন তখনও শুনেছিলাম যে এরকমভাবে মানে ব্যাপার স্যাপার নাকি হয়, ওনাদের কেন্দ্রীয় নেতাদের পাশ করানোর জন্য পুরো দেশেরই একটা উদ্যোগ থাকে। এটা আসলে সাংবাদিকদের কাজ, সাংবাদিকদের ইচ্ছে করলে কিন্তু ইলেকশন কমিশনে যোগাযোগ করে এটা জেনে নিতে পারেন, আপনারাও পারেন, যোগাযোগ করতে পারেন। আমার এটা একটা ভালো আইটেম হবে। আর এই যে জরিপটা আজকে প্রকাশিত হলো, 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন, আর 22.5% ডক্টর শফিকুর রহমানের পক্ষে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, একদম পার্সেন্টেজের হিসাবগুলো তো আসলে বলা কঠিন। তবে একটা জিনিস হলো কি, জরিপের ব্যাপারটা আমি বলি, জরিপের ব্যাপারটা হলো কি, এটা বাংলাদেশে ডিপেন্ড করে কোন প্ল্যাটফর্ম জরিপটা করছে তার উপর। ধরেন কিছুদিন আগেও আমরা একটা জরিপ দেখলাম, বিদেশে কিন্তু খুব জরিপ হয় বিদেশে, এবং আমি দেখেছি বিদেশে যে জরিপগুলি হয়, ইন্ডিয়াতে হয় অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়, এই জরিপগুলির ক্ষেত্রে না একটার সঙ্গে আরেকটার ডিফারেন্স খুব বেশি হয় না, অল্প, এই 1-2 পয়েন্টে এদিক সেদিক হয় আর কি। এখন ওদের জরিপ করে একটা পদ্ধতি আছে, আমাদেরও একটা আলাদা পদ্ধতি আছে। আমাদের এখানে যারা জরিপ করেন এরা কি পদ্ধতিতে করেছেন, ইনোভেশনের আগে যেটা করেছিলেন ওটা ওভার টেলিফোনে করেছিলেন। আবার এইবার তারা কি, আমি নিউজটা দেখি না, এইবার তারা কীভাবে করছেন আমি জানি না, যে এগুলো অনেক কিছু আছে। আবার অনেকে আছে যে অনেক ইউটিউবার আছে তারা অনলাইনে জরিপ করে, যেমন আমিও কিন্তু মাঝে মাঝে জরিপ করি। এখন এটা ডিপেন্ড করে কি প্ল্যাটফর্মের উপর। যেমন আজকে যদি পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করে, আপনি দেখবেন জামাত এখানে একক সংখ্যাগরিষ্ঠ, মানে 2/3 পাবে জামাত। এটাকে আজকে একটা জরিপ করুক, বলুন তো জামাত 230 আসন পাবে পিনাকির ইয়েতে হিসাবে, তার পেজে, হ্যাঁ তার পেজে, হ্যাঁ তার পেজে। আবার আমি করি, লোকে ভোটে দিয়ে যাবো না, কারণ আমি দেখছি ইদানিং আমার পেজে আওয়ামী লীগের লোকজন খুব ভিড় করছে। এখন কেন করছে ভাই, আমি তো দাওয়াত করাই নাই, কেন করছি না তারা জানে, আমি বলতে পারবো না। আমি মাঝখানে জরিপ করছিলাম, ওখানে 65% লোক বলতেছে আমরা ভোটে দিতে যাবো না। এটা কিন্তু পিনাকির পেজে হবে না। তার মানে কি, এটা হলো ডিপেন্ড করে যে কোন প্ল্যাটফর্মে জরিপটা করতেছে এটার উপর। তো এখন ইনোভেশন করছে, ওনাদের সঙ্গে প্রথম আরও একটা ভালো সম্পর্ক আছে, আমি আগেও দেখেছি ওখানে ওরা করেন প্রায়। এদের জরিপটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়, মানে তুলনামূলক। আমি যদি অন্যগুলোর সঙ্গে তুলনা করি, এই যে মাঝখানে একটা করেছিল কে যেন, ওদের সঙ্গে অথবা পিনাকির সঙ্গে অথবা আমার সঙ্গে তুলনা করলে আমার কাছে মনে হয় যে ওদেরটা ভালো, ওদেরটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। জি রনি ভাই, আপনি বলছিলেন যে বিএনপির যারা সমর্থক তারা বিএনপিকেই ভোট দিবে, জামাতের যারা সমর্থক তারা জামাতকেই ভোট দিবে, আর আওয়ামী লীগের যারা সমর্থক তারা আসলে কোন দিকে যাবে।
এই জরিপে এই বিষয়টি উঠে এসেছে যে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির দিকেই ঘুরছে। 32.9% আওয়ামী লীগের সমর্থকরা তারা মনে করেন বিএনপির পক্ষে, আর 13.2% জামায়াতের পক্ষে, 41.3% তারা আসলে সিদ্ধান্তহীন। এখানে যারা জরিপ করেছেন মূলত তাদের তথ্যে ভুল থাকতে পারে, অথবা তারা লোক সিলেকশন করতে গিয়ে আওয়ামী লীগের লোক হিসেবে যাদেরকে এনেছেন তারা আওয়ামী লীগ করেন না। তৃতীয়ত যেটা সম্ভাবনা হতে পারে সেটা হলো আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা ভয়ে এই কথাবার্তাগুলো বলে থাকতে পারে। ইন জেনারেল হলো যে টিল নাও, আজকের দিন পর্যন্ত স্বয়ং শেখ হাসিনা জানেন না যে আওয়ামী লীগের ভোট আসলে কোন জায়গাতে কোন সিটে কোন পর্যায়ে করবে। এক। দুই নম্বর হলো যেখানে বিএনপির একক মেজরিটি রয়েছে 35%, তো সেখানে 35% লোক তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে চাইতে পারে, এবং সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং অনেক লোক বিএনপির মধ্যে ইন্টারনাল ক্লাশের কারণে তারেক রহমান সাহেবের প্রতি বিরক্ত। তো সেক্ষেত্রে যদি বিএনপির লোকদের উপরও যদি জরিপ চালানো হয় তাহলে এখানে হাইয়েস্ট 20 to 25% আসতে পারে, নট মোর দ্যান দ্যাট। এখানে 45% কিভাবে আসলো আমার রাজনৈতিক অভিজ্ঞতা আমি এটা মিলাতে পারছি না। এই কারণে বিএনপির একটা বিরাট অংশ তারা হয়তো 5100 কত জনের জানে না, যারাই করুক না কেন, আপনি এখানে নর্মাল সূত্র হলো আওয়ামী লীগের একটা লোকও মরে যাবে, ও বলবে যে আমার উপর বজ্রপাত হোক, আটা পড়ুক, আমি যতদিন জীবিত আছি আমার চোখ দুটো উঠে নিয়ে যাক, আমি তারেক রহমান সাহেবকে এই চোখে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না। এগুলো আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের সংজ্ঞা। তারা কবরে মরে যাবে বলে যদি আমি মরে যাব জাহান্নামে যাবে, কিন্তু আমাদের এক কবরে দাফন করা চলবে না। এই বিরোধ জামাতের ক্ষেত্রে বিএনপির সাথে যে সম্পর্কটা এটা এখন আরও দাগমূলে হয়ে গেছে। বলে আপনি 5000 লোকের মধ্যে যদি কোনো জামাতের লোকের কাছে জিজ্ঞাসা করেন, সে মরে গেলেও বলবেন আমি তারেক রহমান সাহেবকে পছন্দ করি, আর আওয়ামী লীগের লোকজন করবে না। তাহলে ওই যে বললাম যে বিএনপির ভোটই বিএনপিকে, অর্থাৎ তারেক রহমান সাহেবের যে ভোট 35%, তারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইবেন, জেনারেল পাবলিক লীগ একজনও চাইবেন না। এখন এই যে তার যে 35%, এর মধ্যে স্বতন্ত্র নির্বাচনের কারণে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহের কারণে তার দলেরই একটা বিরাট লিস্ট 10% লোক তারা বিরক্ত যে আমরা তারেক রহমানকে চাচ্ছি না। আমাদের সময় শেষ, জিনিসটা 1 মিনিট সময় আছে। ফলে এই ধরনের জরিপে প্রবলেম তৈরি করবে আরো। জি, 1 মিনিট সময় আছে। ওই যে 2001 সালে যখন বিএনপি সরকারে ছিল, বিএনপির সঙ্গে জামাতেরও 2 জন মন্ত্রী ছিল, এটা নিয়েও কিন্তু ডিবেট চলছে। আজকে তারেক রহমান তার জবাব দিয়েছেন। এর আগে যখন ডক্টর শফিক রহমান বলছিলেন যে অন্তত 3টা মন্ত্রণালয় বাঁচানোর জন্য হলেও তাদের দলের যে যারা মন্ত্রী হয়েছিলেন তারা সরে আসেননি। আজকে তারেক রহমান বলেছেন যদি তারা বিএনপি ভালো মানুষের মন্ত্রিসভা গঠন করেছে দেখেই জামাতের লোকজন যেহেতু ভালো, সেই কারণে তারা সরে আসেনি। এখানে হলো কি, এইটাও কিন্তু দেখেন, আমি বলি আপনাকে, এই পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে অতীত নিয়ে, এই ধরনের অতীত নিয়ে এত আলোচনা করার দরকার আমি মনে করি না। এগুলিতে পাবলিক খুশি হয় না। খুশি হয় না এই কারণে ভাই, ওই সরকারের যত কৃতকর্ম, ওই সরকারের যত মন্ত্রী আসলেন সবাইকে কম বেশি যার যার আনুপাতিক হারে নিতে হবে। এখন যদি আপনি জামাত যদি আজকে বিএনপির সমালোচনা করেন তাহলে এই প্রশ্ন মানুষ করবেই যে আপনি যদি ওই সরকারকে খারাপই মনে করেন তাহলে আপনি থাকবেন কেন? আপনি তো আসেন নাই। তো এই জায়গায় ঠিকই আছে। এখন না আসার যে কারণ, নানা রকম কারণই হতে পারে। আসলেন না কেন? ভাই আমার পিঠে ব্যথা ছিল, উঠতে পারি নাই, বলেন আপনার সমস্যাটা কি? আপনি এগুলি বিশ্বাস করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ।